আচ্ছা, মহাবিদ্রোহের প্রাক্কালে ভারতের ইতিহাসে সংগঠিত সাঁওতাল বিদ্রোহকে একটি গণ আন্দোলন রূপে আখ্যায়িত করা কতখানি যুক্তিযুক্ত? ভারতের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ঠিক কতখানি ছিল? শান্তিকামী সাঁওতালরা হঠাৎ কেন বিদ্রোহী হয়ে উঠল? ঔপনিবেশিক প্রশাসনের উপর সাঁওতাল বিদ্রোহের প্রভাব কতখানি ছিল? এরূপ বিভিন্ন প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আমাদের মনের মধ্যে উঁকি দেয়। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মনে উক্ত বিষয়গুলি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা গড়ে তোলার চেষ্টা করব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আমি আবারও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। অন্য দিনের মতো আবারও একই কথা বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমরা আমার এই চ্যানেলটির পাশে থেকো। যদি আমার আজকের ভিডিও তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার সাঁওতাল আসলে কারা। সাঁওতাল জনগোষ্ঠীর মানুষদের আদি বাসস্থান ছিল উড়িষ্যার কটক, ধলভূম, মানভূম, হাজারিবাগ, পালামৌ, মেদিনীপুর, বাঁকুড়া সহ অন্যান্য অঞ্চলে। তারা মূলত বিচ্ছিন্নভাবেই বসবাস করত, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের প্রকোপে তাদের জীবনযাত্রা ব্যাহত হয় এবং তারা রাজমহল পার্বত্য অঞ্চলে চলে আসে। এই রাজমহল পার্বত্য অঞ্চলে তারা অনুর্বর কৃষিজমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলে এবং সেখানেই তারা বসবাস করতে শুরু করে। এই অঞ্চলে তারা নতুন নামকরণ করে পাহাড়ের প্রান্তদেশ, অর্থাৎ দামিনী কোহ। কিন্তু সাঁওতালদের শান্তি এখানেও বিঘ্নিত হয়, কারণ এখানেও জমিদারি বন্দোবস্তের সূচনা ঘটে এবং জমিদারি বন্দোবস্তের সূচনা ঘটলে সাঁওতালরা যথেষ্ট বিক্ষুব্ধ হয়। সাঁওতালদের বসবাস ভূমিতে জমিদারি বন্দোবস্তের সূচনা ঘটলে ব্রিটিশ প্রশাসন এবং জমিদারদের সঙ্গে সঙ্গে আরও এক শ্রেণীর মহাজনদের চরম উৎপাত শুরু হয় এবং এদের অত্যাচার সাঁওতালদের অতিষ্ঠ করে তোলে। সঠিক সময়ে রাজস্ব প্রদান এবং খাদ্যের জন্যে, বেঁচে থাকার জন্যে, সংসার প্রতিপালনের জন্যে সাঁওতালেরা এই মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করত। কিন্তু এই ঋণ যদি একবার তারা গ্রহণ করত তাহলে আর তা কোনোদিনও শোধ করা সম্ভব হতো না এবং বংশ পরম্পরায় এই ঋণের বোঝা তাদের বয়ে নিয়ে যেতে হতো। এই কারণেও কিন্তু সাঁওতালরা যথেষ্ট ক্রুদ্ধ হয়েছিল। এছাড়াও বহিরাগত কিছু অসাধু ব্যবসায়ীদের কারণেও সাঁওতালদের শান্তি বিঘ্নিত হয়। সাঁওতালদের অজ্ঞতা এবং সরলতার সুযোগ নিয়ে তারা প্রায়শই সাঁওতালদের ঠকাতো। মূলত কেনারাম এবং বেচারাম নামক দু ধরনের বাটখারা দ্বারা সাঁওতালদের ঠকানো হতো। সাঁওতালরা এ বিষয়ে বুঝতে পারলে তাদের মনের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়। এছাড়াও নীলকর সাহেবদের অত্যাচার সাঁওতালদের অতিষ্ঠ করে তোলে। নীলকর সাহেবেরা সাঁওতালদের বাধ্য করত খাদ্যদ্রব্যের বদলে নীল চাষ করতে। এর ফলেও সাঁওতালরা যথেষ্ট বিক্ষুব্ধ হয় এবং তারা বিদ্রোহের পথ বেছে নেয়। ব্রিটিশ প্রশাসন এবং ব্রিটিশ কর্মচারীরা সাঁওতালদের যথেষ্ট নিম্ন নজরে দেখতেন। অন্যদিকে মহাজন এবং জমিদারদের তারা সমর্থন করতেন। এই কারণেও ব্রিটিশ প্রশাসনের প্রতি সাঁওতালদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অন্যদিকে ভারতে রেল ব্যবস্থার সম্প্রসারণ ঘটে এবং রেল কর্মচারীরা সাঁওতালদের সঙ্গে যথেষ্ট দুর্ব্যবহার করত। জোর করে বিনামূল্যে অথবা অতি অল্প মূল্যের বিনিময়ে তাদের হাঁস, মুরগি, ছাগল সহ অন্যান্য বিভিন্ন কৃষিজ পণ্যদ্রব্য কেড়ে নিত ব্রিটিশ রেল কর্মচারীরা। এই কারণবশত সাঁওতালরা যথেষ্ট ক্রুদ্ধ হয় এবং সাঁওতাল রমণীদের ওপর যথেষ্ট অশালীন আচরণ বৃদ্ধি পেলে সাঁওতালরা ঐক্যবদ্ধ হয় এবং তারা বিদ্রোহী হয়ে ওঠে। 1855 খ্রিস্টাব্দের 30শে জুন সিধু এবং কানুর নেতৃত্বে সাঁওতালরা ভাগনাডিহির মাঠে ঐক্যবদ্ধ হয় এবং
তারা প্রতিরোধ গড়ে তোলার সংকল্প গ্রহণ করে। পাঁচকাঠিয়া বাজারে 5 জন মহাজন সহ দিঘি থানার অত্যাচারী দারোগা মহেশলাল দত্তকে হত্যা করে সাঁওতালরা এই বিদ্রোহের সূচনা ঘটায়। সিধু এবং কানু সহ সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারী অন্যান্য সহযোদ্ধাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন কালো প্রামাণিক, ডোমন মাঝি, চাঁদ ভৈরব প্রমুখ। সাঁওতাল বিদ্রোহ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। ভাগলপুর থেকে মুঙ্গের এবং বীরভূম থেকে মুর্শিদাবাদের একাংশ পর্যন্ত এই বিদ্রোহের বিস্তৃতি ঘটে। বিদ্রোহীরা মূলত থানা, ডাকঘর, রেল স্টেশন এবং ইউরোপীয়দের বাসস্থান আক্রমণ করেন। এই বিদ্রোহ বহুদূর বিস্তৃত হলেও শেষ পর্যন্ত ঔপনিবেশিক প্রশাসনের তৎপরতায় এবং ঔপনিবেশিক প্রশাসনের দমন পীড়ন নীতির কাছে ম্লান হয়ে যেতে বাধ্য হয়। এই বিদ্রোহের অবসান ঘটে। পুলিশের নির্মম অত্যাচার এবং গুলিতে হাজার হাজার সাঁওতালের মৃত্যু ঘটে। সিধু এবং কানুকে ফাঁসি দেওয়া হয়। এছাড়াও অন্যান্য অনেক বিদ্রোহী সাঁওতালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকিদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে এই বিদ্রোহ স্তিমিত হলেও একেবারেই গুরুত্বহীন ছিল না। নারী, পুরুষ, বর্ণ, পেশা অতিক্রম করে সকল শ্রেণীর মানুষ এই বিদ্রোহে একযোগে অংশগ্রহণ করে। তীরধনুক, বল্লম, বর্ষা সহযোগে সাঁওতালরা এই বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে অবতীর্ণ হয়। মূলত দিকু বা বহিরাগতদের ধ্বংস সাধন করাই ছিল সাঁওতালদের মূল উদ্দেশ্য। সাঁওতাল বিদ্রোহের ফলাফল ছিল সুদূর প্রসারী। প্রথমত, তাদের জন্যে রাজস্বের সুদ স্থির করা হয়। দ্বিতীয়ত, তাদের জন্য একটি পৃথক পরগনা অর্থাৎ সাঁওতাল পরগনা গঠিত হয় এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। কেবলমাত্র মিশনারিগণ কোন রকম বাধা ছাড়াই সাঁওতাল পরগনায় প্রবেশ করতে পারত এবং অবাধে খ্রিস্ট ধর্ম প্রচারের সুযোগ তারা পেয়েছিল। ব্রিটিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল এখানে কোনো ব্রিটিশ আইন কার্যকর হবে না। মহাবিদ্রোহের প্রাক্কালে ভারতের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ ছিল প্রকৃতপক্ষে একটি গণসংগ্রাম, মুক্তি সংগ্রাম। ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সাঁওতালরা একযোগে লড়াই জারি করেছিল এবং তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাই আমরা বলতেই পারি এই বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম ভারতের ইতিহাসে। আমার আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তোমরা অবশ্যই জানিও আমার আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই, আবারও বলছি, একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমরা আমার এই চ্যানেলটির পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য একটি নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হতে চলেছে।